আমাদের সমাজটা এখন এমন হয়েছে, যদি কেউ অন্যায় করে আপনি যদি তার প্রতিবাদ করেন তাহলেও আপনি দোষী তার চোখে। আর যদি তার বাবা মা অথবা তাকে শোধরানোর জন্য কিছু বলেন তাহলেও আপনি দোষী। কারণ এই সমাজটা শোধরাবার নয়। এই সমাজ নষ্ট হয়ে গিয়েছে। এই সমাজ আর কখনোই ভালো হবে না। যদি পরিষ্কার পানির মধ্যে ঘোলা পানি মেশানো হয় তাহলে পরিষ্কার পানিটাও নষ্ট হয়ে যায়। সেই পরিষ্কার পানিটাকে ফিরিয়ে আনতে হলে তাকে ফিল্টার করতে হয় এবং অনেক প্রসেস করতে হয়। অনেক কষ্টের পরে সে পরিষ্কার পানিটা ফিরে আসে, কিন্তু আগের মতো না। তেমনি আমাদের সমাজে যে একবার বখাটে হয়ে যায় সে আর কখনোই ভালো পথে ফিরে আসে না। অভাবটা সবার জীবনেই আছে। যে মাসে 1 কোটি টাকা আয় করবে তারও অভাব আছে, যে মাসে 10,000 টাকা আয় করবে তারও আছে। কিন্তু তাদের চাহিদার মধ্যে ভিন্নতা রয়েছে। যারা 1 কোটি টাকা আয় করে তাদের চাহিদার মধ্যে রয়েছে সব লাক্সারিয়াস জিনিসপত্র, আর যে 10,000 টাকা আয় করে তার মধ্যে রয়েছে স্বাভাবিক সাধারণ জিনিসের আগ্রহ। কেউ একটা দামি কার কিনতে চায়, কেউ একটা জামা কিনতে চায়, কেউ আবার চায় যে কোনো রকমে দিনগুলো পার করতে পারলে হয়। আসলে সবকিছুর মূলেই রয়েছে টাকা। কাল আসবে, কাল আসবে, কাল আসবে, এরকম করতে করতে আমাদের জীবনে প্রতিদিনই একটি করে নতুন দিন আসে। সবাই আমরা নতুন একটা দিনের অপেক্ষায় থাকি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই দিনগুলো আসলে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে? কাল আসে, কাল আসে, হ্যাঁ কাল আসে, কিন্তু আজকে যে দিনটা আমাদের কাছ থেকে চলে যায় সেই দিনটা আর কখনো আসবে না। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। সময় থাকতে সময়ের কাজগুলো করুন, কারণ আপনার জীবন থেকে প্রতিদিন একটা করে দিন, একটা করে সেকেন্ড, একটা করে মিনিট, একটা করে ঘন্টা হারিয়ে যাচ্ছে। এইগুলো আর কখনো ফিরে আসবে না। কিছু কিছু বাইকারদের দেখলে মন থেকে দোয়া আসে যে পরে পরে ভালো থাকিস ভাই, আর তোদের মা বাবার জন্য রইল সমবেদনা। কারণ তোরা যে হারে যেভাবে বাইক চালাস তোদের হায়াত আর বেশি সময় নেই। সন্তানকে বাইক কিনে দেয়া, প্রাপ্তবয়স্ক না হলে তাদের হাতে মোবাইল দেয়া দুটোই সমান অপরাধ। কারণ হচ্ছে তারা এই দুটো জিনিসেরই অপব্যবহার করবে। তাই আপনার সন্তানকে বাইক এবং মোবাইল দেওয়ার আগে তারা সঠিকভাবে এই জিনিসের ব্যবহার করতে পারবে কিনা তা জেনে অবশ্যই কিনে দিবেন। ধন্যবাদ সবাইকে। মৃত্যু একটা চিরন্তন সত্য, যার থেকে কেউ কখনো পালাতে পারবে না। মৃত্যুকে সবার মেনে নিতেই হবে। তাই মৃত্যুর জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। কারণ কার মৃত্যু কখন আসে কেউ তা কখনো জানে না। তাই আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো। কারণ দেখা যাচ্ছে একটা দল যখন ক্রিকেট খেলতে নামে তখন একজন ব্যাটসম্যান যখন ব্যাট করে আউট হওয়ার জন্য বোল্ড আউট হয়, এলবি হয়, ক্যাচ আউট হয়, রান আউট হয়, মানে আউট হওয়ার জন্য অপশন তার অনেকগুলোই থাকে। রান করার জন্য কিন্তু অপশন খুব কমই থাকে। তাকে চুরি করে রান নিতে হয়, কারণ ফিল্ডারদের মাঝখান থেকে। তেমনি আমাদের চারপাশ থেকে আমাদেরকে ঘিরে রেখেছে মৃত্যুর সব ফিল্ডার, যারা আমাদেরকে সব সময় মৃত্যুর জন্য ডাকছে। তাই আমরা সৎভাবে জীবনযাপন করব এবং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকব। একটা ভিডিওর সামনে আসলো, একটা মেয়ে পালিয়ে যাচ্ছে ক্লাস 10-এ পড়ে অথবা এসএসসি পরীক্ষা দিয়েছে। তার বাবা একজন টিচার, হাতে নাতে সে পথিমধ্যে লোকজন নিয়ে ধরে। তো মেয়ের বক্তব্য হচ্ছে যে ওরে কিছু বলেন না, ওরে কিছু বলেন না, মানে তার নাগরকে। আর বাবার সাথে সে যাবে না, সে বলে যে বাবা তাকে জোর করে অন্য একটা ছেলের সাথে বিয়ে দেবে, কিন্তু সে সেই ছেলের সাথে যাবে না, সে যাবে এর সাথে। তখন বাবার মুখের দিক তাকিয়ে যে মানে এতটা আমি কষ্ট পেলাম যে বাবার চোখ থেকে শুধু পানি পড়তেছে। কারণ একটা মেয়ে হচ্ছে বাবার কলিজার টুকরা থাকে। বাবার একটা রাজ্যের যেভাবে একটা রাজকন্যা থাকে, বাবার রাজ্যের রাজকন্যা হচ্ছে একটা মেয়ে। তো সেই মেয়েটা একবার ভাবা উচিত ছিল সেই রাজাকে, সেই রাজরাজ্যে তাকে রাজকন্যার মতো লালন পালন করেছে, তাকে কষ্ট দিয়ে এইভাবে চলে যাওয়াটা কি তার জন্য ঠিক হয়েছে? চাকরির সুবাদে চিটাগাং গেছিলাম। তো সেখানে পরিচয় হয় এক নোয়াখালীর এক লোকের সাথে। এক সময় বন্ধুত্ব হয়। তখন সে আমার সাথে বলতো আমাদের নোয়াখালীতে এইটা আছে, সেইটা আছে, এইটা আছে, মানে অনেক কিছু বলতো। তার নোয়াখালীকে মানে স্বর্গরাজ্য বানাতো। তখন আমি তার কাছে জিজ্ঞাসাও করি না নোয়াখালী কি আছে না আছে। তারপর যে আমার বললে তোকে বরিশালে কি আছে, আমি বললাম না কিছু নাই বরিশালে। তাই বলতেছে যে না আমাদের নোয়াখালীতে অনেক কিছু আছে, তোকে বরিশালে কিছু নাই, তোরা তো আসলে একটা মানে খুব গরিব এলাকার মানুষ। আমি বললাম হ্যাঁ গরিব এলাকার মানুষ। তখন বললাম যে এই, তুই এত ধনী এলাকার মানুষ, তুই চিটাগাং এই চাকরি করতে আইসো গায়ে? তোর বাড়ি যদি এত অট্টালিকা থাকে, তুই যদি এত জমিদারি থাকে, তাহলে তুই এইখানে আসছো কেন চাকরির জন্য? আহ, আর কোনো কথা বলে না। একদিন সে আমাকে বললো আরে এখন হাসছে উদ্ধার দিবিনি কেন? সে আমার কাছে 5 টাকা ধার চাচ্ছে। তাহলে বুঝেন যে নোয়াখালীর মানুষগুলো কেমন।
একদিন এক ভাই আর ভাবির সাথে দেখা হলো রাস্তায়। তোর ভাইকে জিজ্ঞাসা করলাম আমি সালাম দিয়ে যে ভাই সাথে কে? তখন বলে যে আপনার ভাবি। তখন আমি একটু মজা করে বললাম ভাই এই ভাবি, তাহলে সেদিন আপনার সাথে কারে দেখছিলাম? এই তো সাথে সাথে ভাবি মুখ টুক একদম অন্ধকার হয়ে গেল, কিছু বললো না। পরবর্তীতে 2-3 দিন পর যখন ভাইয়ের সাথে দেখা, তখন বললো ধরো মেয়া একটা কাজ করছেন, হ্যাঁ এই কথা বলছেন, তো আমি ফাঁসিয়ে গেছেন। তো আমি কি করছি, মজা করছি, ভাবি বলছে না। ওই লোকটা আসলে সে একটা মহিলার সাথে ফোনে কথা বলতো। তো ভাই দুর্ভাগ্যক্রমে একদিন কথা বলার সময় ভাবি দেখে ফেলে। আমি যখন কথাটা বলি তার সাথে, তার পরপরই পরের দিন সম্ভবত দেখে ফেলে। দেখার পরে সে বলে যে কার সাথে কথা বলছো? তখন ভাই বলে যে না না কারোর সাথে না, কারোর সাথে না। তখন ভাবি ফোন থেকে, ওই ভাইয়ের ফোন থেকে নাম্বারটি নিয়ে যখন ফোন দেয়, তখন একটা মহিলা ধরে হ্যালো বলে। তো তখন সে বলে হ্যাঁ ওই যে ভাই যে বলছিল রাস্তায় বসে যে তোমার সাথে কারা দেখছে, আসলে ঘটনা তো সত্য। এই বয়সে তুমি এইগুলো করো না। তো তার সংসার আসলে একটা বড় একটা অশান্তির মূল কারণটা হচ্ছে আমি। তো অনেক আগের ঘটনা একটু শেয়ার করলাম, তো এখন সমস্যা হয় নাই। তো পরবর্তীতে বুঝাই বলছে যে আসলে মজা করছে এই ব্যাপার। আর যার সাথে সে ফোনে কথা বলছিল সে তার সাথে ভুল স্বীকার করছে যে আর কখনো কথা বলবো না। আসলে মাঝে মাঝে অন্ধকারে ঢিল ছুড়লে যথাস্থানে লাগে, যেটা আমি বুঝলাম। মানুষের 3টা জীবন। একটা হচ্ছে বর্তমান যেটা আমরা বেঁচে আছি, যে সামাজিক জীবন। একটা হচ্ছে মৃত্যুর পরবর্তী যে পরকাল, যেখানে আমাদের বিচার হবে। আরেকটা জীবন আছে মানুষের, দুনিয়ার মধ্যে কাল্পনিক জীবন। প্রত্যেকটা মানুষ তার কাল্পনিক জীবনে সে রাজা হয়ে থাকে। তার কল্পনার মাধ্যমে সে তার কল্পনার রাজ্যে সে থাকে রাজা। সবকিছু তার অধীনে, সমস্ত কিছু তার মধ্যে একটা বিরাজমান থাকে এমন ভাবে যে সে তার স্বপ্নের মাঝেই বেঁচে থাকে। তাই প্রত্যেকটা মানুষের যে স্বপ্ন থাকে সেই স্বপ্নটা সে বাস্তবায়ন করতে চায়, কিন্তু জীবনের শেষ বেলায় সেটা কখনো বাস্তবায়ন হয় না। সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে সে কাজও করতে পারে না। স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। কোনো দিকে রওনা করলে তার সময়টা যে কিভাবে পার হয় এই গল্পের মাধ্যমে, এই কল্পনার মাধ্যমে, সে টেরই পায় না। প্রত্যেকটা মানুষের জীবনে এই কল্পনাটা থাকে, আমার জীবনেও রয়েছে। আপনার জীবনে যদি এরকম কোনো কল্পনা থেকে থাকে অবশ্যই জানাবেন। একটা বেকার ছেলে 8, 9, 10-এ পড়ে। সে যদি সকালবেলা দোকানে গিয়ে 30-40 টাকার নাস্তা করে এবং দৈনিক তার 50 থেকে 60 টাকার সিগারেট লাগে, তাহলে তার দৈনিক খরচ আসে প্রায় 100 টাকার মতো সর্বনিম্ন। কিন্তু টাকাটা কোথায় পায়? তার বাবা মা কি এতটাই ধনী যে তাকে এত টাকা দেয়, দৈনিক 100 টাকা করে দেয়? বাবা মার চিন্তা করা উচিত তার সন্তানের চলাফেরা, তার লাক্সারিয়াস জীবনযাপন, আসলে টাকাটা কোথা থেকে আসে। সে কি আসলে কোনো অবৈধ পথে জড়িয়ে যাচ্ছে, না তার টাকার পিছনে রয়েছে অন্য কোনো গল্প?